প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের পার্লামেন্টে চরম অপমানিত ট্রাম্প, অতঃপর আন্তর্জাতিক ডেস্ক RTV নিউজ। তারপর জানিয়ে দেব হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন জানিয়ে দেব মিশরের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইসরায়েল ছাড়লেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে সংক্ষিপ্ত সফর শেষে ইতোমধ্যে ট্রাম্প ইসরায়েল ছেড়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব জেনজি বিক্ষোভের তোপে এবার পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েলের পার্লামেন্টে চরম অপমানিত ট্রাম্প, অতঃপর আন্তর্জাতিক ডেস্ক RTV নিউজ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবে অবতরণের পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পেলেও চরম অপমানজনক এক পরিস্থিতির শিকার হয়েছেন নেসেটে বক্তব্য রাখতে গিয়ে। সোমবার 13 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী এদিন স্থানীয় সময় সকাল 10টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তাকে স্বাগত জানান স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে যান ট্রাম্প, কিন্তু তিনি ভাষণ শুরু করতেই হট্টগোল বেঁধে যায় নেসেটে। ট্রাম্পের বক্তব্য থামিয়ে প্রতিবাদ জানান আইন প্রণেতা আইমান ওদে। ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ উঁচুতে তুলে ধরেন তিনি। সেখানে লেখা ছিল, আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। পরে নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। এই সময় দ্রুত পার্লামেন্ট থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় প্রতিবাদ জানানো ওই আইন প্রণেতাকে। এরপর নিজের বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি এবং স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এটিকে ঐতিহাসিক ভোর হিসাবে বর্ণনা করেন এবং বলেন, আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, পবিত্র ভূমিতে এখন শান্তি বিরাজ করছে। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অসাধারণ সাহসী মানুষ বলেও আখ্যা দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বক্তব্যের আগেই আইমান ওদেহ তার এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখেন, পার্লামেন্টের ভেতরে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয়। এক সমন্বিত ড্রামাটিক উপায়ে নেতানিয়াহুকে প্রশংসার বন্যায় ভাসানো, যা আগে কখনো দেখা হয়নি। তাতে গাজায় সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের দায় কিংবা লক্ষ ফিলিস্তিনি এবং হাজারো ইসরায়েলি নাগরিকের রক্তের দায় থেকে তিনি এবং তার সরকার মুক্ত হতে পারেন না। ইসরায়েলি এই আইন প্রণেতা আরও লিখেন, আমি আজ এখানে আছি শুধুমাত্র যুদ্ধবিরতি এবং সামগ্রিক চুক্তির কারণে। ওদেহ তার বক্তব্যে জোর দিয়ে বলেন, শুধুমাত্র অকদক্ষতার অবসান এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই ন্যায় বিচার, শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত করার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে হামাস গাজায় পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার জন্য কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্র তাদের অনুমতি দিয়েছে। ইসরায়েল সফরের পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিধ্বস্ত এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা বিষয়টি খোলাখুলিভাবে করছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি। বুঝতে হবে, তারা প্রায় 60,000 মানুষ হারিয়েছে। এটা অনেক বড় পাওনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 67,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 20,000-এর বেশি শিশু। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় ফিরে আসা গাজার বাসিন্দারা যেন নিরাপদে পুনর্গঠন করতে পারেন। তিনি গাজাকে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বলে উল্লেখ করেন এবং সতর্ক করেন, মানুষ ফিরে আসার সময় অনেক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। হামাসের অস্ত্রসমর্পণ বা নিরস্ত্রীকরণের সময়সূচি এখন যুদ্ধবিরতি চুক্তির প্রধান বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলোচকরা বিভক্ত, কিভাবে এবং কখন এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে। মিশরের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইসরায়েল ছাড়লেন ট্রাম্প। বিবিসি জানিয়েছে, সংক্ষিপ্ত সফর শেষে ইতোমধ্যে ট্রাম্প ইসরায়েল ছেড়েছেন। গাজা শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে
মিশরের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ১৩ অক্টোবর রাতে বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, সংক্ষিপ্ত সফর শেষে ইতোমধ্যে ট্রাম্প ইসরায়েল ছেড়েছেন। ইসরায়েলে বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে বিদায় জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প বিমানে ওঠার আগ মুহূর্তে তারা দুজন কয়েক মিনিট আলাপ করেন। জেনজি বিক্ষোভের তোপে এবার পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠায় দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি আঞ্জোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। দেশটির বিরোধী দলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে জেনারেশন জেড তরুণদের বিক্ষোভের মুখে বিশ্বে দ্বিতীয় সরকারের পতন ঘটেছে মাদাগাস্কারে। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিটেনি রান্দ্রিয়ানো সোলোনিয়াইকো রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। এর আগে প্রেসিডেন্টের দপ্তর বলেছিল, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজোয়েলিনা। তবে এই বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানানো হয়নি। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, রোববার ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। ওই সূত্র বলেছে, রোববার ফরাসি সেনাবাহিনীর একটি কাসা বিমান মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে অবতরণ করে। এর ৫ মিনিট পর একটি উড়োজাহাজ সেখানে পৌঁছে যাত্রীদের ওই বিমানে স্থানান্তর করে। সেই যাত্রী ছিলেন রাজোয়েলিনা। সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে পানীয় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত ২৫ সেপ্টেম্বর জেনজিদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দ্রুতই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয়। সাম্প্রতিক সময়ে নেপাল ও মরক্কো সহ বিভিন্ন দেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়া তরুণদের প্রতিবাদের মতোই মাদাগাস্কারে এই গণ অসন্তোষ দেখা দেয়। জিনজিদের আন্দোলনের মুখে গত মাসে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সেনাবাহিনীর এক অংশের বিদ্রোহ। ২০০৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনতে সহায়তাকারী দেশটির সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপচাটের সমর্থন হারানোর পর ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। চলতি সপ্তাহে দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় এই ইউনিট। একই সাথে দেশটির সেনাবাহিনীর এই ইউনিট জানায় তারা জনগণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছে। এরপর রাজধানী আন্তারানারিভোর প্রধান স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারীর মিছিলের নেতৃত্ব দেয় সেনাবাহিনী। ইউনিটটি পরে জানায়, দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ও নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে ক্যাপসাট। এই ঘটনার পর রাজোয়েলিনা রোববার সতর্ক করে বলেন, দেশে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। সোমবার বিক্ষোভে সমর্থনকারী দেশটির আধা সামরিক বাহিনী জেন্ডারমেরির এক অংশ আনুষ্ঠানিকভাবে বাহিনীর নিয়ন্ত্রণ নেয়। এই বাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণের অনুষ্ঠানে দেশটির সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে রয়টার্সের এক প্রতিনিধি জানিয়েছেন। বিক্ষোভ প্রতিবাদের সময় গণ অসন্তোষের কেন্দ্রবিন্দুতে থাকা সিনেটের প্রধান উপচ্যুত করা হয়েছে বলে একটি বিবৃতিতে জানানো হয় সিনেট। পরে তার স্থলাভিষিক্ত হিসেবে জেয়া আন্দ্রে এন্ড্রেমাঞ্জারিকে সিনেটের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশটির সংবিধান অনুযায়ী রাজোয়েলিনা অনুপস্থিত থাকাকালীন নির্বাচনের আগ পর্যন্ত সিনেটের অন্তর্বর্তীকালীন সভাপতি দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন। প্রেসিডেন্টের পদত্যাগ দাবি। সোমবার রাজধানীতে হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষোভকারীদের এই মুহূর্তে প্রেসিডেন্টের পদত্যাগ চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়। দেশটির ২২ বছর বয়সী হোটেলকর্মী আদ্রিয়ানা রিভোনি ফানোমাঙ্গোৎসোয়া রয়টার্সকে বলেছেন, তার মাসিক বেতন ৩ লাখ আরিয়ারি, প্রায় $৬৭। এই অর্থ দিয়ে কেবল খাওয়া দাওয়ার খরচ চালানো যায়। তিনি বলেন, ১৬ বছরে প্রেসিডেন্ট ও তার সরকার জনগণের জন্য কিছুই করেননি, তারা কেবল নিজেদের সম্পদ বাড়িয়েছে। জেনজেড জেনারেশনই সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশটির এই বিক্ষোভে এখনও পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ মাদাগাস্কারে মানুষের গড় বয়স ২০ বছরেরও কম। দেশটির ৩/৪ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপির হার ৪৫% কমে গেছে। বিশ্বের সবচেয়ে বড় ভ্যানিলা উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত মাদাগাস্কারের অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হল নিকেল, কোবাল্ট, টেক্সটাইল ও চিংড়ি। দেশটির বৈদেশিক আয় ও কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব রপ্তানি খাত।